আপনার কি খুব দুশ্চিন্তা হয়? শুধুই একা একা বসে বসে ভাবতে থাকেন, রাতে ঘুম হয় না, সব সময় দুশ্চিন্তায় মনে হয় খারাপ কিছু হবে? কখন বুঝবেন আপনার মানসিক রোগ হচ্ছে? যে কোনো দুশ্চিন্তায় কি মানসিক রোগের লক্ষণ, বা বেশি ভাবাটাই কি আস্তে আস্তে মানসিক রোগের লক্ষণ হয়ে দাঁড়ায়? হ্যাঁ, আপনারা কি জানেন যে কিছু রোগ আছে, কিছু সমস্যা আছে যাতে ওষুধ নয়, অন্য থেরাপিতে ট্রিটমেন্ট করতে হয়। কারণ কিছু রোগের ওষুধ খেলে হতে পারে হিতে বিপরীত। হ্যাঁ, আজকে এই সবটাই জানাবো এই ভিডিও থেকে আপনাদের। জানাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর রঞ্জন ভট্টাচার্য। কোন রোগে ওষুধ খেতে বারণ করছেন তিনি? কখন বুঝবেন আপনারা মানসিক রোগ আঁকড়ে ধরছে আপনাদের? লক্ষণ কি কি জানতে পুরো ভিডিওটি দেখুন। মানসিক রোগ যে হচ্ছে, বা আমি ভাবছি আমি সুস্থ আছি, এর কি কোনো লক্ষণ আছে? বা আমি কিভাবে বুঝবো আমার পরিবারের এই সদস্যটা কোথাও একটা মেন্টাল ডিসঅর্ডার, মানসিক রোগী হতে চলেছে বা হচ্ছে? বোঝার দরকার নেই, ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে দেখিয়ে দিয়েছে 2015-16 সালে যে আমাদের 143 কোটি ভারতবাসীর মধ্যে এখন 15 কোটি ভারতবাসী মানসিক সমস্যায় রয়েছে। তার মধ্যে 14 কোটি রয়েছে কমন মেন্টাল ডিসঅর্ডার, 1 কোটি রয়েছে সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার। মানে ডিপ্রেশন হচ্ছে এখন পৃথিবীর 1 নম্বর অসুখ। তা প্রতি সপ্তম ভারতীয়র একজন হচ্ছে কোনো না কোনো মানসিক সমস্যা আক্রান্ত। ডিপ্রেশনটা এমনভাবে বাড়ছে যে এখন আমরা তো মজা করে আমি পেশেন্টদের বলি যে 1-এ 1 টেনশন, 2-এ 1 সুগার, 3-এ 1 হচ্ছে হার্টের অসুখ, 4-এ 1 বাতের ব্যথা এবং 5-এ 1 ক্যান্সার। তুমি দেখো কলকাতায় বাইপাসে সব বড় বড় হাসপাতাল ক্যান্সার ইউনিট খুলে ফেলেছে, কারণ একটা ক্যান্সারের পেশেন্ট মানে তার 20 লক্ষ টাকা বিল হবে। মানসিক সমস্যা আগেও ছিল, এবং তার মধ্যে যেটা স্কিজোফ্রেনিয়া, যেটা সবচেয়ে ভয়ানক রোগ, যেটা নিয়ে তোমার 15 পার্ক এভিনিউতে দেখানো হয়েছে কঙ্কনা সেন শর্মা, এবং আমরা দেখেছি অপর্ণা সেনের চরিত্র আনে। তাই সেইখানে আগেকার দিনে আমাদের দেখানো হতো যে মানসিক রোগ মানে সেই ব্রেনে কারেন্টের চার্জ দেয়, ওয়ান ফ্লিউ ওভার দ্য কুকুজ নেস্ট, কী ভয়ানক অবস্থা। বা পাগলা কাহিকা সিনেমা, কিশোর কুমার অনেক মজা করছে, হাফ টিকিটে দেখিয়েছেন। কিন্তু আমরা যদি এখন তুমি দেখো যে কটা বেস্ট হিচকক থ্রিলারের কথা ভাবো, তুমি দশম অবতার থেকে শুরু করো, প্রত্যেকটার মধ্যে কিন্তু কার্তিক কলিং কার্তিক, ভুল ভুলাইয়া, প্রত্যেকটার মধ্যে কোনো না কোনো মানসিক রোগকে পোট্রে করা হয়েছে। তাই মানসিক রোগটা নিয়ে একটা মানুষের একটা অদ্ভুত একটা আলো আধারী পরিবেশ রয়েছে। কেন আগে বলা হতো এটা একটা সিউডো সায়েন্স, সায়েন্সের কি নেই, কিন্তু এখন আগামী দিন আসবে আমি হয়তো তোমার মাথায় একটা ব্রেন চিপ ঢুকিয়ে দেবো, এবং এখান থেকে ব্লুটুথ দিয়ে সেরোটোনিন, ডোপামিন, নরএপিনেফ্রিন করে চেঞ্জ করে আমি তোমার ডিপ্রেশন, অ্যাংজাইটি সারাতে পারবো। হোপ সায়েন্স যেভাবে এগোচ্ছে। তা এই মানসিক সমস্যাগুলো সব হচ্ছে, মুন্না ভাই MBBS এটা বলেছেন, কেমিক্যাল লোচা। অল অ্যাবাউট 3 মোনোঅ্যামিন। সেরোটোনিন, এটা কমে গেলে মন খারাপ লাগবে। নরএপিনেফ্রিন, এর কারণে অ্যাংজাইটি হবে, বুক ধরফর, হাত পা কাঁপা, গলা বুক শুকিয়ে যাওয়া। আর ডোপামিন এক্সেস হয় স্কিজোফ্রেনিয়া, মানুষ উন্মত্ত হয়ে যায়, মারতে যায়। তেমনি মদ এবং গাঁজা, এই দুটো খেলে সবচেয়ে বেশি মানুষের এই ডোপামিন সিক্রিশন হয়, এবং তার থেকে মানসিক সমস্যা জন্ম নেয়। স্যার, মেডিসিন ছাড়া মানে আমি কোন লেভেল অবধি, মানে এখনও মানসিক রোগের চিকিৎসা নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা ট্যাবু, ভয় বা একটু লজ্জা, দ্বিধাবোধ। আমি সাইকিয়াট্রিস্টের কাছে যাব বা সাইকোলজিস্টের কাছে যাব, আমি পাগল নাকি যে আমি এটা, তো এখনও কোথাও একটা ট্যাবু রয়ে গেছে। মেডিসিন ছাড়া কি সম্ভব মানসিক রোগ নিরাময়? আমি যেদিন পোস্ট গ্রাজুয়েশনের কাউন্সেলিংয়ের পর সাইকিয়াট্রি সাবজেক্টটা নিয়ে আমি না বাড়িতে ঢুকতে পারছিলাম না। ভাবছিলাম যে এ তো পাগলের ডাক্তার বলবে, নিয়ে কি ঠিক করলাম না ভুল করলাম। এখন আমার চেম্বারে রোজ যটা পেশেন্টকে আমি নাম লেখাতে পারি না, সেই তারা বসে থাকে যে পাশে অন্য দিন কবে আবার তার অ্যাপয়েন্টমেন্ট ডেট পড়বে। সাইকিয়াট্রিস্টকে আক্ষরিক অর্থে বাংলা ভাষায় বলে মনোরোগ বিশেষজ্ঞ, চলতি বাংলায় বলে কিন্তু সবাই একটাই, পাগলের ডাক্তার। মনোবিদ কিন্তু আমরা নই, মনোবিদ মানে সাইকোলজিস্ট। এক চ্যানেল তো সেদিন আমাকে মনোরোগীও বলে দিল, মনোরোগী ডক্টর রঞ্জন ভট্টাচার্য। যাই হোক, তা সাইকিয়াট্রিস্টের মুখ দেখলে কিন্তু 3 দিন খারাপ যায়, তোমাদের কিন্তু 3 দিন খারাপ যাবে, এটা নিয়ম। সাইকিয়াট্রিস্টের পাশে কেউ বসে না। এই যে তোমাদের এখানে এলাম, পাশে 2জন মহিলা সুন্দরী বসেছিল আমার সাথে, মেট্রোতে দাম করে উঠে চলে গেল। না 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 না, আপনার সাইকিয়াট্রিস্ট কোথায় যে লেভেলটা লেখেছিল জানি না। আর সাইকিয়াট্রিস্ট ওষুধ খেলে, ভুল করে যদি 1 মাস ওষুধ খেয়েছেন, তাহলে কিন্তু লিভার, কিডনি, হার্ট, লাং, 4-4টে ভাইটাল অর্গানস চিরতরে ড্যামেজ হয়ে যায়। শুধু কাউন্সেলিং করতে, কাম অন, ইউ আর দ্য বেস্ট মোবাইল অফ দিস লট। তোমাকে তাড়াতাড়ি আমি চার্জ দেবো না, চার্জ দিলেই সাইড এফেক্ট হবে। আপনারা আজকে থেকে বাইরেতে কোনো দিন মোবাইল চার্জ দেবেন না, সেরোটোনিন বাড়াবেন না, শুধু মোবাইলকে উচ্চ স্বরে তাদের কাউন্সেলিং করবেন। ইয়েস, কাউন্সেলিং অবশ্যই একটা পদ্ধতি। কাউন্সেলিং মানে কি, আমি জয়েন্টে র্যাঙ্ক করেছি, আমাকে বললো এখানে এই সিটগুলো আছে, এই কলেজে আছে। প্যাসিভ প্রসেস। অ্যাক্টিভ প্রসেসটাকে বলা হয় সাইকোথেরাপি, সেটা শিখতে হয়। শুধু ওষুধ খেলে হয়তো 70-80% ক্ষেত্রে লাভ হয়।
যদি শুধু আপনি চিন্তন মনন পদ্ধতি বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি যেটাকে আমরা বলি সাইকোথেরাপি সেটা করেন, তাহলে শুধু 40% হবে। দুটো যুগপথভাবে প্রক্রিয়া করলে একসাথে অনেকটাই সমস্যা হয়। তবে হ্যাভিং সেড দ্যাট, ডাক্তারবাবুর সাথে সম্পর্কটা কিন্তু খুব দরকার, থেরাপিউটিক রিলেশনশিপ। সেই থেরাপি মনের মতো ডাক্তার যদি না হয়, তার সাথে যদি যোগসূত্র স্থাপন না হয়, থেরাপিউটিক অ্যালায়েন্স না হয়, তাহলে এবং তুমি দেখবে সেই চরণামৃত খেয়েও মানুষ ভালো হয়ে যায়। আজকে আনন্দ সিনেমাতে লিম্ফোসার্কোমা অফ দ্য ইন্টেস্টাইন হয়েছিল, রাজেশ খান্না তখন ভাস্কর মুখার্জির মতো অমিতাভ বচ্চন ক্যারেক্টার প্লে করেছিলেন, তখন কিন্তু শেষ অবধি সে কিন্তু চরণামৃত এনেও খাওয়ানোর চেষ্টা করেছিল। তাই একটা ফেইথ জন্মানো দরকার, তার সাথে আধুনিক ওষুধ প্রয়োগ করা দরকার। আচ্ছা, আমি এরকম ডাক্তারবাবু প্রথম দেখলাম যিনি বললেন যে না, ওষুধ খেতে হবে না। ওষুধ যদি না খাওয়া হয় তাহলে কোনো সবাই আমরা বলতে হেজিটেন্সি ব্যাটার করি, কী আছে আজকে সুগারের ওষুধ খাবো, প্রেশারের ওষুধ খাবো, কোলেস্ট্রল ওষুধ খাবো, যখন আসবে আমাদের এই মানসিক সমস্যার ওষুধ খেয়ে তখন আমরা 3 গুণ ছিটকে চলে যাবো, তেলে বেগুনে চলে যাবো কেন? স্যার, এরকমও দেখা গেছে যে ধরুন অফিসের কোনো বস ভালো লেভেলে আছে, তার একেবারে অধস্তন, মানে সে কোনো স্ট্রাকচারেই কিন্তু তার সেম নয়, কিন্তু তার সামান্য কিছু ভালো কাজ, কিছু উন্নতি সেই বসের ধরুন পছন্দ হচ্ছে না, সমস্যা হচ্ছে। কোথাও কি এটা মানসিক রোগ, বা এই জায়গা থেকেই কি র্যাগিং, ডমিনেশন এইগুলো শুরু হয়ে যায়? দেখো, আমি অন্তত শপথ গ্রহণ করেছি যে আমি প্রফেসর বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে আমি আমার অধস্তন যারা রয়েছে তাদের উপর কোনো রকম অত্যাচার করব না, কারণ আমি বরাবরই প্রত্যেকটা টায়ারেই অত্যাচারের শিকার। তবে হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে কিছুটা একটু শক্ত হাতে ধরতে হয়। তা আমি কি করি জানো তো, আমি আমার প্রত্যেক যে যারা জুনিয়র কলিগ আছে আমি বলি, দেখ হাসপাতালে প্রত্যেক পেশেন্টকে 2 বার করে রাউন্ড দিতেই হবে, বাকি সময় তুমি কী করছেন আর আউটডোরে ঠিক টাইমে ডিউটিটা করতে হবে। এবার তাতে মজাটা কী হচ্ছে, 10 জন ডাক্তারবাবু যদি একটা পেশেন্টকে 2 বার করে রাউন্ড দেয়, তাহলে ভাবছি 20 বার আমাকে ডাক্তারবাবু ঘুরে গেল। আর আমি বলছি তুমি যখন নিশ্চয়ই এসো, রাউন্ডটা সকাল 7টায় দাও, দুপুর 12টায় দাও, বিকেল 4টায় দাও, রাত 12টায় দাও, ডাজেন্ট ম্যাটার, কিন্তু তুমি এসো। তাহলে এখানে অধস্তন কর্মচারীদের সাথে যখন ডিল করি আমি, তখন দরজাটা বন্ধ করি, ঝাড়টা দিলে তাকে এই বদ্ধ ঘরে তাকে প্রচণ্ড বকাঝকা করি, কিন্তু বাইরে গিয়ে কিন্তু আবার একসাথে গিয়ে রাত্রেবেলায় ডিনারটা করে আসি। তাহলে এখানে একটা জায়গায় বলতে বসিং একটা অ্যাটিচিউড থেকে, এমনিতেই বাড়িতে নারী দিবস আছে, কিন্তু এখানে যেখানে বসিং যদি কর্মক্ষেত্রে করা, তাহলে একটা যাই বস হয়েছে তাকে মনে রাখতে হবে যে সিঁড়ির ধাপগুলো তাকে উঠতে হয়েছে। এই অতিরিক্ত বসিংয়ে কিন্তু কর্মসূত্রে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে আত্মহননের পথও কিন্তু বেছে নিয়েছে অধস্তন কর্মচারী। তাই এই ব্যাপারে কিন্তু সাধু সাবধান। দেখলেন তো চিকিৎসকের সুপরামর্শ আমাদের জন্য কতটা দরকার। আমরা হয়তো অনেক তথ্যই জানতে পারি না। হেলথ প্লাস এ কারণেই আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে বলি, বেল বাটনটা প্রেস করে রাখতে বলি, কারণ বিশিষ্ট চিকিৎসকদের মাধ্যমে সুপরামর্শ আমরা দিয়ে থাকি আপনাদের। এমন অনেক অজানা তথ্য, এমন অনেক ভুল ধারণা যা আমাদের ভাঙা উচিত, না হলে আমাদের শরীরের, আমাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। তাহলে এখনো যারা হেলথ প্লাস সাবস্ক্রাইব করেননি, আজই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখুন আমাদের প্রত্যেকটি ভিডিও থেকে সুপরামর্শ পেতে। ভালো থাকুন, সুস্থ থাকতে সঙ্গে রাখুন হেলথ প্লাস।